প্রথমটা একটু পড়ো তো, তাই না? একটি জাহাজ সোজা উত্তর দিকে ঘন্টায় 40 কিলোমিটার বেগে এবং অপর একটি জাহাজ সোজা পশ্চিম দিকে ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলছে। প্রথম জাহাজের আরোহীর সাপেক্ষে দ্বিতীয় জাহাজটির বেগের মান ও দিক নির্ণয় করে। আচ্ছা, আরোহী কি? প্যাসেঞ্জার। আচ্ছা। প্রথম জাহাজে যে প্যাসেঞ্জার আছে, ওই দ্বিতীয় জাহাজের প্যাসেঞ্জারের মানে যে আছে দ্বিতীয় জাহাজটার ভেলোসিটি আর হচ্ছে তোমার ডিরেকশন বের করো। আচ্ছা, এখানে প্রথম জাহাজ কোনটা, 30 না 40 বলো তো? শুনলাম না, হুম। কথা শুনি নাই। প্রথম জাহাজ কোনটা, 30 না 40? 40। 40, আবার এটা হচ্ছে প্রথম জাহাজ, ভি 1। আর এটা মনে করো দ্বিতীয় জাহাজ, ভি 2। আচ্ছা, এখন কার সাপেক্ষে, প্রথম জাহাজের সাপেক্ষে না দ্বিতীয় জাহাজের সাপেক্ষে? প্রথম জাহাজের সাপেক্ষে। আচ্ছা, প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ বের করতে হবে। তাহলে আমাদের কাকে উল্টাইতে হবে? হ্যালো। বি ভি 1 কে না ভি 2 কে উল্টাইতে হবে? কথা শোনা যায় না। আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে না? রাফি, শুনতে শুনতে পাচ্ছ? রাফিদে শুনতে পাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। আচ্ছা, রাইনা, তুমি একটা কাজ করে তাহলে, বের হয়ে আবার ঢুকো। আর যদি শুনতে পারো তাহলে একটু রেসপন্স করো আর কি। আচ্ছা, আমরা এটা একটু দেখি। ও আস্তে আস্তে। এটা তো করছি মনে হইতেছে। ব্যাগার ছিল মনে হয় 13 না? এটা না, আমার তো 13 হয়েছে। এটা নাকি জাহাজ নাকি ছাতা, কোনটা? আমি করছি যেটা এর জাহাজেরটা করছি, তো আমার তো ব্যাগ আসছে 13., ওই দেখতেছি 8-8। ও আর পরেরটা করি নাই। আচ্ছা আচ্ছা, এটা আমরা তো এই ধরতে পারতাছি না, এটা কোন সূত্র দিয়ে কেমনে করবো, এটা মনে হয়। আচ্ছা, দেখি এটা কেমন কি করা যায়। এখন কথা শোনা যাচ্ছে, তাই না আমার কথা? হ্যাঁ, এখন শোনা যায়। আচ্ছা বলো, এখন আমরা হচ্ছে সাপেক্ষ ধরবো, কোনটাকে সাপেক্ষ ধরবো, ভি 1টাকে নাকি সরি, কোনটাকে উল্টাবো, ভি 1টাকে উল্টাবো না ভি 2টাকে উল্টাবো? বি টু উল্টাবো। হুম। সাপেক্ষ কোনটা, ভি 1 না? বিমান, হ্যাঁ। রেফারেন্স তো হচ্ছে তোমার ভি 1, ঠিক আছে? তাহলে রেফারেন্স যেটা থাকে ওটাকে আমাদের কি করতে হবে, স্থির করতে হবে, এই জন্য ওটাকে উল্টাতে হবে, ভি 1টাকে উল্টাতে হবে না? হ্যাঁ, বিমান কে উল্টাতে হবে। তাহলে এইদিকে করতে হবে 40, 40 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ভি 1 এদিকে থাকবে। তাহলে এদিকে থাকলো ভি 2, এদিকে থাকলো ভি 1। তাহলে বলো তো, রেজাল্টেন্ট যে ভেলোসিটি, এটা মাঝ বরাবর যে কোনো এক জায়গায় হবে না? হ্যাঁ, মাছ বরাবর হবে। মাঝ বরাবর যে কোনো এক জায়গায় হবে। এটা কিসের বেগ? এটা হচ্ছে তোমার দ্বিতীয় জাহাজের বেগ প্রথম জাহাজের সাপেক্ষে, তাই না? ভি 2 1 হচ্ছে আর কি। আচ্ছা, দেখো এইটুক অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর আমরা ধরলাম প্রথম জাহাজের সাপেক্ষে থিতা কোণে আছে, এর ডিরেকশন আর কি। ঠিক আছে, তো চিত্রটা বুঝছো কিনা বলো? বি টু ওয়ানটা বুঝি না। এক মিনিট দাঁড়াও, একটা ফোন দিয়েছে একজন।
হ্যাঁ, রাইনা কোন অংশে সমস্যা হয়েছে বলো? V2 1। ও, এটা হচ্ছে তোমার দেখো, আহ, আমরা হচ্ছে যে সামান্তরিক সূত্র আছে, সামান্তরিক সূত্র কি জানি? এদিকে একটা ফোর্স কাজ করলে, এদিকে একটা ফোর্স কাজ করলে, মানে দুইটা ভেক্টর কাজ করলে, তাদের রেজাল্টের কি মাঝ বরাবর কাজ করবে না? হ্যাঁ, মাঝ বরাবর। আচ্ছা, এখন এখানে হচ্ছে মনে করো V1 এদিকে কাজ করতেছে, V1 এদিকে কাজ করতেছে, তাহলে রেজাল্টের কি মাঝ বরাবর কাজ করবে না? মাঝ বরাবর। এই রেজাল্টেন্টটাই হচ্ছে তোমার কি, রিলেটিভ ভেলোসিটি। মনে করো V2 রিলেটিভ ভেলোসিটি একের সাপেক্ষে, বুঝতে পারছো? হ্যাঁ। বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে দেখো এই যে এটা V1 এদিকে কাজ করতেছে, হ্যাঁ, আর এই V2 এদিকে কাজ করতেছে, তাহলে রেজাল্টেন্ট অবশ্যই মাস বরাবর কাজ করবে। এই রেজাল্টেন্ট হচ্ছে তোমার রিলেটিভ ভেলোসিটি। কার রিলেটিভ ভেলোসিটি? দুই নাম্বার জাহাজের রিলেটিভ ভেলোসিটি এক নাম্বার সাপেক্ষে। বোঝা গেছে? হুম হুম। আচ্ছা, তাহলে V2 এখন আমরা জানি, V2 ইকুয়াল টু কি, রুট ওভার V1 স্কোয়ার, V2 স্কোয়ার টু V1 V2 কস, V1 V2 এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে তোমার কত, 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 30 স্কোয়ার। সূত্র মাইনাস না, প্লাস দিচ্ছেন কেন? ও আচ্ছা, তুমি তুমি ওইভাবে করছো না? আচ্ছা, আমি ওটা ব্যাখ্যা করছি, দাঁড়াও। টু, সূত্র না মাইনাসে পড়াইছিলেন। হ্যাঁ হ্যাঁ, মাইনাসও হবে, আমি তোমার আসতেছি। 30 40 cos 90। জিরো। আচ্ছা, তাহলে এটুকের মান হচ্ছে আমাদের কত, 0, ঠিক আছে? আর এটার মান কত আসতেছে আমাদের, রুট ওভার 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, 50। 50 আসতেছে। 50, √50। কিলোমিটার কিলোমিটার, রাখছেন, আমি মিটার পার সেকেন্ডে বাইট করছি। আর √10। 50 মিটার পার সেকেন্ডে ভাগ করলে হচ্ছে তোমার কত আসবে, 16.66 তেরো আসবে, দশমিক ঠিক হ্যাঁ, আছে? 16.66 আসবে তাহলে। 13 করলে বললো তোমার কেমনে? ভুল হয়েছে আর কি। √50 হবে। কি? 13.88। না, 50, 3.6, দাঁড়াও এক মিনিট, সরি সরি, 13.88, ঠিক আছে। আচ্ছা, তোমার রাফি, তোমার ওই যে মাইনাসের বিষয়টা তোমাকে দেখছি, রাইনা, তুমি বুঝছো কিনা একটু? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন আহ, চিত্র যদি তুমি না করো, সরাসরি তুমি ডাটা ইউজ করো, ঠিক আছে, তাইলে তুমি সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারো। V1 কোনটা? V2, এটা V21 ইকুয়াল টু রুট ওভার V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2V1 V2 কস আলফা আর কি, হ্যাঁ, এই সূত্র ইউজ করতে পারো। তাইলে এটা করলে তোমার একই আনসার আসবে, 30 40 cos 90, তাইলে হচ্ছে তোমার 85 আসবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একবার ইরেজ করতেছি, আরেকবার ইরেজ করতেছি, জিনিসটা কেমন হয়ে গেল না? এটা হচ্ছে, মানে এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে তোমার, মানে প্রথমটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মানে দ্বিতীয় কোয়ার্টারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আর কি, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে যে কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি এটা। আর যখন চিত্র দিয়া হচ্ছে আমি জিনিসটা ঘুরাই নিতেছি, তখন আমরা ন্যাচারাল, মানে ওই, আহ, কি জানি, সামান্তরিক সূত্রটা ইউজ করবো আর কি, বুঝছো? আজকে তোমাদের সামান্তরিক সূত্রটা একটু তাহলে দেখাই দিব তো, তো ওটা মাইনাস দিয়ে করলে করলে আর আর কি কি ক্লিয়ার লাগবো হবে। না? কি? না, এক্ষেত্রে যদি এটা যদি মাইনাস বসাই করি তাহলে চিত্র লাগবে নাকি, চিত্র ছাড়া হবে আর কি, মানে এটা হচ্ছে তোমার, মানে এটার মধ্যে চিত্র অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যখন চিত্র করতেছি, তখন হচ্ছে তোমার ন্যাচারাল, মানে সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করবা, বুঝছো? আহ, আহ, আচ্ছা, এখন আমরা অ্যাঙ্গেলটা বের করবো, যে এই থিতা অ্যাঙ্গেলটা বের করবো, ঠিক আছে? তাইলে আমরা কি টেন থিতা গেলে কি জানি, যার সাথে কোণ থাকবো আর কি, যার সাথে মানে নিচে থাকবো। হ্যাঁ, 40-এর সাথে মানে থিতাটা আছে, তাহলে 40টা হবে এই পাশে, আর 30 কি হবে, সাইন
এর আলফা হচ্ছে তোমার 90 ডিগ্রি, আর 30 cos 90। তাহলে থিতা ইকুয়াল টু কি আসতেছে, tan 1 30/40, কারণ এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল টু 1, মানে এটাই আনসার আর কি, যে তোমার 40 ডিগ্রির সাথে, সরি 40 কিলোমিটার/মিটার সাথে, অথবা তোমার প্রথম জাহাজের সাপেক্ষে সে হচ্ছে এত ডিগ্রি কোণে, মানে ওয়েস্ট সাউথের দিকে যাচ্ছে আর কি। বুঝতে পারছো? 34.86 ডিগ্রি। হ্যাঁ, 36.86 ডিগ্রি। ওয়েস্ট দিকে বুঝবো কিভাবে? হ্যাঁ, মানে এই ডিগ্রিটা যে ওয়েস্ট দিকে বুঝবো কিভাবে? তুমি থিতা যদি এখানে দাও তাহলে এটা আনসার আসবে, আর থিতা যদি তুমি এখানে দাও তাহলে হচ্ছে তোমার আরেকটা আনসার আসবে। তখন বলে দিতে হবে যে তোমার দ্বিতীয় জাহাজের প্রকৃত বেগের সাপেক্ষে হচ্ছে আপেক্ষিক বেগটা এইভাবে যাচ্ছে, অথবা প্রথম জাহাজের সাপেক্ষে হচ্ছে তোমার এইভাবে যাচ্ছে আর কি। কোনো সমস্যা নেই, যে কোনো একটা অ্যাঙ্গেল নিলে হবে। আর এটা যাতে চাইছে ওয়েস্ট সাউথের দিকে আর কি। ওয়েস্ট সাউথ। বুঝছো? হ্যাঁ, আচ্ছা, ওয়েস্ট। রাফি তুমি এটা করছিল না? হুম। আচ্ছা, এই আর কি। আর রাফির সমস্যা হচ্ছে এই অঙ্কটাতে, যে কোনো একদিন উলম্বভাবে 30 মিটার/বেগে বৃষ্টি পড়ছিল। বায়ু উত্তর হতে উল্লম্ব ভাবে দক্ষিণ, মানে কি বুঝাইছিস? উলম্বভাবে খারাপ মানে, হবে না? হ্যাঁ লম্বালম্বি ভাবে আর কি, রাইট অ্যাঙ্গেলে এভাবে বৃষ্টি পড়তেছিল 30 মিটার/সেকেন্ড। আর বায়ু উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে তোমার। কোনো একদিন উলম্বভাবে 30 মিটার বেগে বৃষ্টি পড়ছিল আর কি, এবং বায়ু উত্তর থেকে দক্ষিণ দিকে, সাউথ, 10 মিটার/সেকেন্ড প্রবাহিত হচ্ছে। এই ম্যাথটা কি ঠিক আছে? আল্লাহ জানে, আমি তো দরবারই পাইতেছি না এটা কইতে কি করতাম। যদিও একটু ধরেই কিন্তু তাই মাথা মাথা মানে ঠিক মতো। মানে ঠিকই আছে, মনে করো তোমার বৃষ্টি পড়তেছে তোমার উত্তর থেকে দক্ষিণের দিকে, আবার হচ্ছে তোমার বাতাস প্রবাহিত হইতেছে তোমার কি উত্তর দিকে দক্ষিণ দিকে। বুঝতে পারছো? তাহলে না তো, বৃষ্টি তো উত্তর দিকে দক্ষিণ দিকে বলছে না। বৃষ্টি খারাপ হয়ে পড়তেছে আর বাতাসের বাধা, এখন আমাদের বের করতে হবে বাতাসের বাধার পরে বৃষ্টিটা কত ডিগ্রি, মানে বাতাসের অ্যাঙ্গেল কারণে আছে, বৃষ্টিটা কত অ্যাঙ্গেলে বেঁকে গেছে। অ্যাঙ্গেল আছে, হ্যাঁ এটি এটি দেখতেছি। এখানে তো তোমার আহ দুইটাই খারাপ হবে, দুইটাই নর্থ থেকে সাউথ, মানে খারাপ হবে মানে নর্থ থেকে সাউথ। ঠিক আছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি কি হবে কত, তাই না? যুগ হবে। যোগ হবে না বিয়োগ হবে? যদি একই দিকে যাইতেছে তাহলে আরো দ্রুত যাবে না? উম উল্টা হইলে তো বেগ হইতো, যদি হম বিপরীত মুখী হইতো। হম দেখো, একটা ট্রেন হচ্ছে এদিকে 30 মিটার/সেকেন্ডে যাচ্ছে, আর একটা ট্রেন হচ্ছে তোমার 40 মিটার/সেকেন্ডে যাচ্ছে। তাহলে দ্বিতীয় ওটা ট্রেনটার তো বেগ কত? সাপেক্ষে, কিন্তু এটা তো সাপেক্ষে না। এটা মনে করো এই বৃষ্টি পড়তেছে 30 মিটার/সেকেন্ডে, আবার হচ্ছে তোমার হুম। বাতাসে প্রবাহিত হচ্ছে দশ বাতাসের মিটার পার বেগ। সেকেন্ড ঠিক আছে, তো এই হ্যাঁ, বাতাসের সাপেক্ষে এটার বেগ কত বলো তো? ওইটা তো 20 হবে। 20 মিটার/সেকেন্ড, এটাই রিলেটিভ ভেলোসিটি। আর এখানে তোমার অ্যাঙ্গেল চাইছে আমাদের, এটা চাইছে না। এটা তো বুঝছো নাকি, যে রিলেটিভ ভেলোসিটিটা 20 হবে যে। এটা তো বুঝছি কিন্তু আচ্ছা, এখন তাহলে অ্যাঙ্গেল আমরা তো সহজ একদম, আমরা হচ্ছে এই, সাপেক্ষটা কি আমি না? হ্যাঁ সাপেক্ষটা কি আমি না? বাতাস কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো, তুমি সাপেক্ষ। তোমার তো কোনো ভেলোসিটি বলা নেই, বলছে কিছু? না, যেহেতু তোমার ভেলোসিটি বলা নাই, তাহলে তুমি জিরো ধরে নিবে আর কি। আমি স্থির অবস্থায় ছিলাম। স্থির অবস্থায় আছো আর কি। অবস্থানও তো বলে নাই। না, আমার মনে হয় 0 ডিগ্রি অ্যাঙ্গেলে সাথে ধরে রাখতে হইব, অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাথে ধরে রাখতে হইব। আচ্ছা দেখি, আহ এখানে যেহেতু এই ভেলোসিটি বলা আছে, তাহলে এটা নিয়ে কাজ করতে হবে আমাদের। আমার নিজেকে এক্সিস্ট করা
করালে ঝামেলা। তাইলে এদের দুইজনের মধ্যে অ্যাঙ্গেল কত? আলফার মান 0 না, যেহেতু হ্যাঁ, দুইটা দিক সেম। তাহলে তাহলে সরাসরি tan থিটা সূত্র ফেলাই দিব। হ্যাঁ, সরাসরি tan থিটার সূত্র ফেলাবো। মনে করো যার সাথে অ্যাঙ্গেল করলাম, ধরো অ্যাঙ্গেল আমরা ধর্মকার সাথে আমরা সব সমানই। ইর সাথে অ্যাঙ্গেল করলাম, 20টির সাথে অ্যাঙ্গেল করলাম, ঠিক আছে? তাহলে 20টাকে আমরা এখানে রাখলাম, 10 sin 0, 10 cos 0, ঠিক আছে? sin 0 মান 0 না, তাহলে উপরে পুরো সাইন জিরো রাশিটা তো 0। জিরোই। তাহলে tan থিটা ইকুয়াল কি হ্যাঁ, হবে? 0 হবে। 0। তাহলে থিটা ইকুয়াল কি হবে? 0। অর্থাৎ হ্যাঁ, তোমার 20টির সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে তোমার কি হচ্ছে, 20টি থেকে রক্ষা পাবো আর কি। বুঝতে 0 পারছো? ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে ধরে কেমনি? মানে এই বৃষ্টি পড়তেছে এদিক দিয়ে, তোমার এই এদিক দিয়ে সাথে ধরতে হইব আর কি। এটা কি 90 ডিগ্রি না? এটা সাপেক্ষে 90 ডিগ্রি, যদি এই ভূমি আছে না, যদি ভূমির সাপেক্ষে ধরো তাহলে 90 ডিগ্রি। আপনার তো বৃষ্টির সাপেক্ষে ধরছে। কি জানি, অঙ্কটা জানি কেমন কেমন লাগতেছে। হ্যাঁ ঠিকই আছে, মনে করো যে যদি তুমি এটা সাপেক্ষে ধরো, মনে করো এক্স ও এক্স এক্সিস এর সাপেক্ষে ধরো, তাহলে তোমার 97 ডিগ্রি অ্যাঙ্গেল ধরতে হইব, ঠিক আছে? আর যদি আমরা তো এই যে এটা কি আমরা 30 ডিগ্রি কার সাপেক্ষে ধরছি? বৃষ্টির সাপেক্ষে ধরছি না? তাহলে বৃষ্টির সাপেক্ষে হম, কিন্তু 0 ডিগ্রি অবশ্যই। বুঝছো? 30 ধরি আর 10-এর সাপেক্ষে ধরি, দুটাই 0 হবে। হ্যাঁ, 10-এর সাপেক্ষে ধরলেও 0 হবে। আর 10 আর 30 তো দিক তো সেমই, তাই না? হ্যাঁ, এটাই তো। এই আর কি, লজিক এটাই বলতেছে। বুঝছো রাইনা রাফি? কিন্তু অঙ্ক তো কেমন জানি লাগতেছে। কেমন আর লাগবে, কি করার? এটা আনসার কত? কেমনে কেমন, এটা কোন থেকে দিচ্ছেন আমি জানি না তো। আপনি জানেন কোথা থেকে দিচ্ছেন? ও, এটা সামনে পাইছি, দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা দেখি, দাঁড়াও একটু জিজ্ঞাসা করি চ্যাট এটা কোনো জিপিটিতে। কথা? ChatGPT তো এটাও কথা। চ্যাট জিপিটি ভুলভাল আনসার দিস। এই বৃষ্টির কি দিছে? বায়ু প্রবাহ দ্বারা লোকের প্রবাহ দুইটা ম্যাথ করছে। থাক, ওটাই যেটা হবে। বায়ু কিটা লোকের নাম? বায়ু উত্তর থেকে উত- আচ্ছা, বায়ু মানে লোকের নাম হইলো, তাহলে উত্তর থেকে দক্ষিণে নামবো কেমনে? এটা তো দিক তো ওই বলেই তো দিছে। যদি বলতো পূর্ব দৌড়াইতেছিল থেকে মানে। পশ্চিমে, তাহলে একটা কথা ছিল। এটার উত্তর এরমই হইব। আমি যাও দেখ মনে এটাকে আসলে, মানে আসলে কি আছে আমি পরে জানাবো না তোমাদের, ঠিক আছে? অঙ্কটা সেই মজার। একটু হাবিজাবি বইয়ের তো লেগে একটু হাবিজাবি মেতেছি। আচ্ছা, তোমাদের মনে হয় এইটা একটু দেখালে বেশি ভালো হয়, সামান্তরিক সূত্রটা। হ্যাঁ, কারণ এটার সাথে সামান্তরিক সূত্র অনেক সম্পর্কিত, তো এটা নিয়ে কনফিউশন আছে। তো এটা একটু দেখাই। সামান্তরিক সূত্র হচ্ছে ম্যাথেও আসে, ফিজিক্সও আসে, তো দুইটাই দেখায় আর কি। রাইট, তুমি একটু বলো তো সামান্তরিক সূত্রটা কি? রাইনা, সামান্তরিক সূত্রটা একটু বলো, যা মনে আছে। আমাদের একটু জোরে বলো, শুনতেছি না। মধ্যে নাই সামান্তরিক সূত্রটা। মনে নাই? আচ্ছা আমি একটু মনে করে দিচ্ছি, তারপর দেখো আর কি।
দাঁড়াও 1 মিনিট, আমি একটু অন করে নিই। এর সম্ভবত ভেক্টরে আছে। সামান্তরিক সূত্রে অনেকগুলো ম্যাথ আছে আর কি, হিউজ। ওইগুলো আমরা একটু দেখবো। হয়ে গেল, ও পাইছি। দেখো এখানে কি বলছে, রাফিটা পড়ো তো। হ্যাঁ, আমি হ্যাঁ। লিখতে দিচ্ছি তো। আচ্ছা, কি বলছে? সামান্তরিকের সূত্র: যদি একটি সামান্তরিকের কোন কণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, ফলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করে। কিছুই তো বুঝলাম না। হুম, কিছু বোঝা না বোঝাই স্বাভাবিক, ব্যাখ্যা দিয়ে কি বোঝা যায়? যাই হোক, আমি ধরো বলি। জানি। মনে করো একটা ভেক্টর আছে এ বরাবর, পি বরাবর, আর একটা ভেক্টর হুম। আছে কিউ বরাবর। তারা পরস্পর, ভেক্টর না তো, এটা ভেক্টর রাশি না নাকি? হ্যাঁ, এগুলো একটা ভেক্টর রাশি না, না খালি ভেক্টর শুধু বাহু না? ভেক্টর রাশি না, ভেক্টর রাশি বলতে এই যে এটাকে ভেক্টর রাশি বলে। এই যে সমান সমান যুক্ত আর কি, পি এক পাশে কিউ এক পাশে ও আর এক পাশে, আচ্ছা এটাকে আচ্ছা। ভেক্টর রাশি তার বলে। মানে সিঙ্গেল একটাকে শুধু ভেক্টর বলে? হ্যাঁ, সিঙ্গেলটাকে শুধু ভেক্টর বলে। তো ও পি ও কিউ পরস্পর হচ্ছে তোমার আলফা কোণে আছে, ঠিক আছে? তো হুম। আমরা কি করব, আমরা হচ্ছে এই পিটার সমান্তরাল একটা বাহু নিব, এই বরাবর পি, এবং কিউ এর সমান্তরাল একটা বাহু নিব, কিউ। সেই সমান্তরাল বাহু নিলে দেখো এটা কেমন একটা সামান্তরিকের মতো হয়ে গেল না? দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, ঠিক আছে? তাহলে এই যে সামান্তরিকটা হয়েছে, সামান্তরিকের একটা কর্ণ আছে, এই কর্ণটাই হচ্ছে তোমার কি, এই কর্ণটাই হচ্ছে তোমার রেজাল্টেন্ট। কার রেজাল্টেন্ট? পি এবং কিউ এর। অর্থাৎ পি এর এটা এবং লব্ধি না কিউ এটা? যোগ করলে, হ্যাঁ এটাও এটা লব্ধি রাশি, লব্ধি আর কি। পি এবং কিউ এর যে আগে যে তোমার, পড়াইলাম ওটা। হ্যাঁ হ্যাঁ লব্ধি, লব্ধির ইংলিশের নামই হচ্ছে রেজাল্টেন্ট আর কি, ঠিক আছে? এইভাবে লেখা যায় আর কি। অর্থাৎ পি এবং কিউ ভেক্টরকে যদি যোগ করি, তো যোগফলটা পাচ্ছি সেটাই হচ্ছে তোমার আর। অর্থাৎ একটা, একদম সরি, দুইটা ভেক্টরের কে নিয়ে যদি সামান্তরিক তৈরি করি, তাহলে ওই সামান্তরিকের যে কোণটা হবে, হ্যাঁ ডায়াগোনাল যেটা হবে, সেটাই হচ্ছে তোমার কি, আহ, তোমার রেজাল্টেন্ট, ওই পি আর কিউ এর রেজাল্টেন্ট। বুঝছো? এটাই। এখন তাহলে রাইন একটু বলো, যদি মনে পড়ে থাকে। এটাই তো সূত্র না? হ্যাঁ এটাই সূত্র। পি কিউ ইজ ইকুয়াল টু আর, পি মানে পি এটা হচ্ছে তোমার একদম ই ই আর কি, বীজগাণিতিক সূত্র। পি প্লাস কিউ ইকুয়াল টু আর। কিন্তু আরটা আসলে কি? আরটা হচ্ছে তোমার বলতে হবে যে তোমার এই যে তোমার প্যারালেলোগ্রাম আছে, প্যারালেলোগ্রামের হচ্ছে তোমার ডায়াগোনাল, ঠিক আছে? তাই প্যারাগ্রাম কিভাবে তৈরি করছি? প্যারাগ্রাম তৈরি করছি হচ্ছে তোমার পি এর একটা প্যারালাল ভেক্টর হচ্ছে তোমার পি, এবং কিউ এর একটা প্যারালাল ভেক্টর হচ্ছে তোমার কিউ। এইভাবে হচ্ছে আমরা একটা সামান্তরিক মনে মনে কল্পনা করলাম,
কল্পনা করে তার হচ্ছে যে তোমার প্যারালেলোগ্রামের যে ডায়াগোনাল আছে ওই ডায়াগোনালটাই হচ্ছে তোমার কি পি এবং কিউ এর রেজাল্টেন্ট, এটা বলতে হবে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ। মানে হ্যাঁ। যদি চাই যে তোমার সামান্তরিক সূত্র জিনিসটা কি, এটা এই যে এইখানে তো বাংলাতে বলা, তোমার ইংলিশে লিখতে হবে আর কি এই জিনিসটাই। এখন বলো, বলো। পি একটা হলো ভেক্টর, একদিকে যাবে, আর কিউ একটা ভেক্টর যাবে, এবং এটার প্যারালালি আর একটা কিউ ভেক্টর যাবে, আর পি এর প্যারালাল একটা ভেক্টর যাবে। তো হুম। তাদের মধ্যে যে একটা রেজাল্টেন্ট মানে ডায়াগোনাল, এটা হলো রেজাল্টেন্ট। মানে আচ্ছা এটা প্যারালোগ্রাম আসবে, সেটা রেজাল্টেন্টটাই হবে হলো আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখন রাফিকে বলো তো। হুম, কি বলবো? যেটা বললাম। এটা তো অনেক কঠিন কঠিন লাগতেছে। আমার মতো করে বলি। বলো, তোমার মতো করে বলো, সমস্যা নেই। তো যে এটাই তো, মানে কোন একটা কৌণিক বিন্দু থেকে দুইটি ভেক্টর দুই দিকে গেলে এটা যদি সামান্তরিকের মতো হয়, তাহলে সামান্তরিকের যে কর্ণটা আছে ওটাকে আমরা ওই দুই বিন্দু থেকে অঙ্কিত ওই যে কি বলে লব্ধির মান ও দিক নির্দেশ করে, এটাই আর কি। হ্যাঁ সাবাস, হোয়াট ইজ ভেক্টর। আচ্ছা, তো এখান থেকে আমরা দুইটা সূত্র পাই। সূত্রটা মনে করো এখানে পি এর সাথে হচ্ছে তোমার থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর কিউ এর সাথে হচ্ছে তোমার আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সেটা আলফা না, বিটা বলি আর কি। ঠিক আছে, তাহলে আলফা এগুলো কি লেখা যায় আমাদের, থিটা প্লাস বিটা, অর্থাৎ থিটা প্লাস বিটাকে যোগ করলে আমরা আলফা পাই আর কি। তো এখানে দিকটা হচ্ছে মনে করো যদি আমরা টেন থিটা ধরি, থিটাটা আছে পি এর সাথে, তাহলে পিটা নিচে হবে, আর কিউ সাইন আলফা, কিউ কজ আলফা। অথবা যদি টেন বিটা ধরি, বিটাটা কার সাথে আছে, কিউ এর সাথে আছে, তাহলে কিউটা নিচে হবে পি সাইন আলফা, কিউ পি কজ আলফা। এটা বুঝছো না বলো? হ্যাঁ, বুঝছি। এটা তো ওই যে গণিতে পড়াইলেন ওই সূত্রের মতোই। হ্যাঁ ওইটাই ওইটাই মেইনলি এই সূত্র থেকে আসছে, বলেছি যেটা পড়াইছি আর কি। বুঝতে পারছো? ও, আচ্ছা, আরেকটা সূত্র আছে যে লব্ধির, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তো এই দুটো প্লাস সূত্র হবে না মাইনাস? প্লাস হবে, মাইনাস হচ্ছে চিত্র দিয়ে তোমার, করলেন না প্লাস বললেন? ওটা হচ্ছে তোমার রিলেটিভ ভেলোসিটির জন্য আর কি। ওটা কেন মাইনাস হয়, আচ্ছা ওই তাহলে ওইটাও সহ আমি ব্যাখ্যা করতেছি, সমস্যা নাই, আপাতত প্লাস ধরো। মানে এই দুইটার প্রতিপাদন আমরা এখন দেখবো আর কি, আর এই দুইটা আসলে কিভাবে কিভাবে আসছে, আর কখন এর এটা মাইনাস প্রমাণ ধরছি। দেখতে হবে। হ্যাঁ এই দুইটার প্রমাণ দেখতে হবে, প্রমাণ বারে বারে আসে আর কি। তো এই দুইটা আমরা প্রমাণ দেখবো, আর কখন মাইনাস হয় রিলেটিভ ভেলোসিটির জন্য তোমার যেহেতু ব্যস্ত লাগতেছে ওটা আমি আবার একটু ধরাই দিব আর কি। আচ্ছা, তারপর প্রমাণ দেখি। তো প্রমাণের সুবিধার জন্য আমরা একটা কাজ করব, একটু অঙ্কন করব আর কি। কিভাবে কি অঙ্কন করব সেটা হচ্ছে তোমার আহ দেখো, এই যে এখান বরাবর একটা লম্ব টানবো আর কি। ঠিক আছে, অর্থাৎ সি থেকে হচ্ছে তোমার ও এর বর্ধিত অংশ এটির উপর লম্ব আঁকবো আর কি। ঠিক আছে, তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটা কিন্তু আমাদের আলফা, তাই না? এটা কি বুঝছো? এটা যদি আলফা হয়, এটা যে আলফা, এটা কি বুঝছো? যেহেতু তারা প্যারালাল, মানে এ কোণটা আর এই কোণটা তো সেম, তাই না? হুম, সমান্তরাল। সমান্তরাল, সাবাস। তাহলে দেখো এই যে এই ত্রিভুজটা যেটা আছে তোমার, এই যে এই ত্রিভুজটা,
এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তো এই যে সমকোণী ত্রিভুজের যেমন ও সি ডি, এই যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে লেখা যায় না পিথাগোরাস অনুসারে ও সি স্কোয়ার ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, লেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, আবার ওডি, এই ওডির পরিবর্তে কি লেখা যায় দেখো, ওই যে ওডির পরিবর্তে ও এ লেখা যায় আর এডি লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি না ও এ প্লাস এডি স্কোয়ার হুম, সিডি স্কোয়ার, ঠিক আছে? তো এটুকু কি বুঝছো সবাই? হ্যাঁ, হুম। রাইনা, তোমার একটু জোরে কথা বলো, আমি শুনতে পারতেছি না। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন আমরা এই যে দেখো এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তো এটুকু নিয়ে কাজ করবো আর কি, ও সি ডি নিয়ে কাজ করব। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কজ আলফা গেলে কি লিখতে পারি? রাফি বলো তো। হুম। কজ আলফা আর সাইন আলফা গেলে কি লিখতে পারি আমরা? কজাল ফা ভূমি বায়ু ত্রিভুজ মানে এডি বাই কি, ওই উপরে কোনোটা কি সিলেকশন নাকি? হ্যাঁ, এসি, সি সি। তাহলে এসি। আচ্ছা, এটা হ্যাঁ, এটা ও সাইন আলফা, সাইন আলফা হইলো সিডি বাই এসি। সিডি বাই এসি, সাবাস। তাহলে সিডি এগুলো কি লেখা যাচ্ছে? এসি সাইন আলফা। আর এটা এগুলো কি এডি এগুলো কি লেখা যাচ্ছে? এসি কজ আলফা। জাস্ট মান বসাই দিব। ও এ থাকলো এডি ইকুয়াল টু এসি কজ আলফা হোল স্কোয়ার, আর সিডি ইকুয়াল টু এসি সাইন আলফা হোল স্কোয়ার। অর্থাৎ সিডি এবং এডির মান বসাই দিছি এখান থেকে, বুঝছো? বুঝছো? হ্যাঁ, এরপর এটা এ প্লাস বুঝছি। বি হোল স্কোয়ার সূত্র ফেলাবো। ও এ স্কোয়ার, একটা কাজ করা যেতে পারে, তাহলে বেশি সুবিধা হবে আমাদের। আচ্ছা, কাজটা হচ্ছে, মনে করো ওসি স্কোয়ার, এখানে ওসি স্কোয়ার। আচ্ছা, ওসি কি আর না, আর স্কোয়ার না? আর ও এ কি, ও এ হচ্ছে পি। আর এসি কি, এসি হচ্ছে তোমার কিউ। মান বসাই দিছি জাস্ট। এসি হচ্ছে তোমার কিউ সাইন আলফা হোল স্কোয়ার। এখন এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতেছে, তাহলে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কমন নেওয়া যায়, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। আমরা কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 জানি, মানে এটা এটা পুরোটাই 1 হয়ে যাবে আর কি। তাহলে তাহলে আমরা আর স্কোয়ার ইকুয়াল টু কি আসলো? এত বড় প্রমাণ শিকার পি দরকার স্কোয়ার, আছে? পি স্কোয়ার টু পি কিউ, কিছু করার নাই, এটা আসে আর কি, মাঝে মাঝে আছে। আসে। হ্যাঁ, মাঝে মাঝে আসে বড় পরীক্ষায় এটা, কিছু কিছু প্রমাণ তো লাগবে, তাই না? তো এটা হচ্ছে তোমার এই সামান্তরিকের সূত্র আর কি, কারণ এটা একটি বেসিক সূত্র, তো এই জন্য আর কি প্রমাণটা দেয়া দেয় টিচাররা। এবার বুঝছো বিষয়টা কি? এটা তো বুঝলাম, প্লাস হলো, এখন মাইনাসের কাহিনী কি? আচ্ছা, মাইনাসের কাহিনী এটা বলতেছি, একটু ওয়েট করো। এ, এখন ওকে। আমরা মানে অ্যাঙ্গেলটা বের করি, অ্যাঙ্গেলটা আসলে কিভাবে বের করব। আচ্ছা, দেখো এই যে ত্রিভুজটা, মানে ও সিডি ত্রিভুজটা আর কি, বড় ত্রিভুজটা আর কি, সবুজ অংশটা পুরোটা, এই ও সিডি, শোনা যায়, দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। রাফি,
হুম। তাহলে এই ওসিডি নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, বড় বড় যে ত্রিভুজটা আছে ওসিডি, এটা নিয়ে কাজ করব। তাহলে রাইনা বলো তো টেন থিটা ইকুয়াল টু কি হবে এখানে? কিউ সাইন আলফা। না না না, সেটা না আর কি, ত্রিভুজের ক্ষেত্রে আর কি, মানে বাহু দিয়ে বলো, ওসিডির ক্ষেত্রে সাইড দিয়ে সি বলো। এসি বাই ও এ, ওডি, এসি বাই ওডি। হ্যাঁ, এসি না তো, না না, সিডি। সিডি 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 বাই ওডি, সাবাস। ওডি। আবার সিডির পরিবর্তে কি লিখতে পারি আমরা? আচ্ছা, সিডি 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 থাক। ওডির পরিবর্তে আমরা ও এ লিখতে পারি। আর হচ্ছে তোমার প্লাস এডি। এডি এডি লিখতে পারি, তাই না? আচ্ছা, এইভাবে আসি। এটা টেন থিটা এই পাশে হলো, টেন থিটা। আচ্ছা, এখন দেখো সিডির পরিবর্তে আমরা জানি কি বের করছিলাম একটু আগে? এসি সাইন আলফা বের করছিলাম আমরা সিডির পরিবর্তে। আর এডির পরিবর্তে কি বের এসি। করছিলাম? এসি কজ আলফা বের করছিলাম। এগুলো জাস্ট বসাই দিব। এই সিডি পরিবর্তে আমরা এসি সাইন আলফা বসাইলাম, ও থ্রি রাখলাম। আর এডি পরিবর্তে আমরা কি পাইলাম? এসি কজ আলফা। ঠিক আছে। এখন দেখো এখানে এসি জানি কি ছিল? এসি ছিল আমাদের কিউ, আর ও এ ছিল হচ্ছে আমাদের পি। তাহলে ও এর মানটা বসাই দিলাম পি, এসির মান কিউ, কিউ সাইন আলফা কজ আলফা। এই যে এখান থেকে আসলো আর কি, টেন থিটার মান হচ্ছে তোমার এইটা আসছে। তো আমরা হচ্ছে মনে রাখার জন্য মানে ট্রাই করব যে থিটার আছে পি এর সাথে, এই জন্য হচ্ছে তোমার কি পিটা হবে সিঙ্গেল নিচে রাখবো। আর যেটা হচ্ছে থিটা নাই, কিউ, ওটার সাথে আমরা সাইন আলফা বাই কজ আলফা করবো আর কি। বুঝছো কেমনে মানে সূত্রগুলো আসছে? হ্যাঁ, তাহলে এই ট্যান থিটা বের করতে হলে কি আগে আর এর মান বের করা লাগবে? যদি শুধু এটুক তোমাদের চাই, মানে যদি অ্যাঙ্গেল গুলা বের করতে বলে শুধু, মানে আর এর মান যদি না বের করতে বলে, তাহলে তোমরা হচ্ছে এটা আর এটা ইউজ করেই এটা প্রমাণ করে দিতে পারো। আর এর মান বের করার কোনো দরকার নেই। ঠিক আছে। আর যদি হ্যাঁ। আর চাই শুধু, তাহলে এইটুক বের করো, থিটার মান বের করার দরকার নেই। সম্ভবত দুইটাই বলে যে মান ও দিক, মানে ভেলোসিটি এবং ডিরেকশন বের করো। মানে পুরাটাই তোমাদের লাগবে। আচ্ছা। বুঝছো? হ্যাঁ। রাফি বুঝছো? ঠিক আছে। আচ্ছা, এখন রাফির কোশ্চেনে আসি, যে কখন নেগেটিভ হয়। এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি ক্ষেত্রে নেগেটিভ হয়। কিভাবে? দেখো, আমরা বললাম মনে করো ভি ওয়ান হচ্ছে এদিকে যাচ্ছে, হ্যাঁ, আর ভি টু হচ্ছে এদিকে যাচ্ছে। তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। এখন আমরা বললাম এই দুইয়ের সাপেক্ষে, সরি, একের সাপেক্ষে দুইয়ের দুইয়ের যে ভেলোসিটি এটা বের করতে বলছি। যেহেতু এই ভি ওয়ান হচ্ছে আমরা সাপেক্ষে ধরছি, এটাকে আমরা জাস্ট উল্টাই দিই, তাই না? ভি ওয়ান, তখন তাদের এখানকার যে মধ্যবর্তী কোণটা আসে এটা কত আসে? 180 মাইনাস আলফা আসে না? আর ও এ বরাবর, আচ্ছা, এই মাইনাসের কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এদিকে হচ্ছে তোমার কি রিলেটিভ ভেলোসিটি থাকে ভি টু ওয়ান। তো এখন এখন মনে করো এই দুইটা, যে এই যে এই ভি ওয়ান এই ভি টু, এটা দিয়ে যদি আমরা আঁকি, সামান্তরিক আঁকি, হ্যাঁ, তাহলে ভি টু ওয়ান কি আসে দেখো, ভি ওয়ান স্কোয়ার ভি টু স্কোয়ার, এখানেও প্লাস হবে যেহেতু প্লাস সূত্রে আছে, টু ভি ওয়ান ভি টু কজ হবে, তখন কি হবে? 180 মাইনাস আলফা হবে। আশি আলফা কিন্তু মাইনাস হবে না, আলফা 180 মানে মাইনাস আলফা, 2 পাই, সরি পাই মাইনাস আলফা আর কি। পাই মাইনাস আলফা। তখন এটা যদি ভাঙো, কস পাই মাইনাস আলফা হলে মাইনাস কস আলফা, ওই মাইনাসটা আগে এসে মাইনাস হবে, বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাহিনী বুঝতে পারছো? মানে হুম। তোমার সূত্র করে নাই আর কি, এটাকে মানে কনফ্লিক্ট করে নাই, এটা দিয়ে পড়ছে জাস্ট এই যে এটুকুর জন্য আমাদের এসে পড়তেছে। বুঝছো এখন? হুম। আচ্ছা, তো এখানে তাহলে অ্যাঙ্গেলটা কি হবে বলো তো? আহ রাইনা বলো, যদি আমি যদি এটার সাথে অ্যাঙ্গেলটা নির্ণয় করি, মনে করো বিটা, তাহলে টেন বিটাটা কি হবে? ট্যান থিটা ভি টু ওয়ান ভি টু ওয়ান সাইন আর বিটা
এই তুমি কি এখানে কি আমি কি আর কি ইউজ করছি এখানে দেখো তো, এখানে কি আমরা আর ইউজ করছি? না। রেজাল্ট ইউজ করছি আমরা? তা তুমি রেজাল্ট ইউজ করতেছো না। কেন? V2 1 তো রেজাল্টের না। হ্যাঁ, এখানে ইউজ তাহলে হবে হবে ভি টু। ভি টু। V2 হবে, হ্যাঁ V2 ভি টু সাইন আলফা, আলফা, ভি ওয়ান প্লাস ভি টু কস আলফা। V2 cos আলফা। রাফি হইছে? হুম হুম। হ্যাঁ হয় নাই, বলো তো কেন? কারণ বি টুর সাথে কোন আছে, ওটা নিচে হবে, এই বাম হ্যাঁ পাশে এই দেখো, সিঙ্গেলে হবে। ভিটাটা কার সাথে আছে? V2 সাথে আছে না? তাহলে হুম। V2টা এখানে হবে না, আর V1 উপরে ও, চলে যাবে না? হ্যাঁ। হ্যাঁ। বুঝছো তাই না? বুঝছি। আচ্ছা তাহলে আবার বলো তো, এটা যদি আমরা থিতা ধরি, এখন বলো তো কি হবে? তাহলে হবে ভি টু সাইন আলফা, V2 ভি sin ওয়ান আলফা। প্লাস আলফা। ভি টু কস আলফা। আচ্ছা ভি ওয়ান তোমরা কিন্তু প্লাস ভি দুইজনে টু কিন্তু কস। ভুল করছো, ঠিক আছে? কারণ আলফা এখানে হবে না তো। আলফা না, এখানে 180 মাইনাস আলফা হবে, ওইটাতে। ঠিক আছে? এই যে কোনটা, এই কোনটা কত? 180 মাইনাস আলফা না? হ্যাঁ, 180 এটা কিন্তু মতো। 180 মাইনাস আলফা হবে। হ্যাঁ রাফি তুমি ঠিক ধরছো আর কি, 180 মাইনাস আলফা হবে। কিন্তু টেন বিটা, ওটা তো বিটা, ওটা 180 প্লাস আলফা মাইনাস বিটা না। না না, তখন কিন্তু এটা কাজ করবে না, মানে এই অংশটা কিন্তু কাজ করতেছে না। তখন এই অংশটা আমরা নেগলেক্ট করে শুধুমাত্র এই অংশ নিয়ে কাজ করতেছি। তাদের মধ্যবর্তী কোণ তখন কত? মানে V2 এবং তখন V1 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস আলফা হবে। বুঝতে পারছো? মধ্যবর্তী কোণটা ধরে সবসময়, এই যে এখানে যেটা হবে। থিটার ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, থিটার ক্ষেত্রে। থিটা ক্ষেত্রে তো যে বললাম না, এই যে থিটাটা আছে কার সাথে? V1 এর সাথে, তাহলে V1টা সিঙ্গেল লাগছে। আর V2 হবে, আর সাইন হবে মধ্যবর্তী কোণ 180 মাইনাস আলফা কজ 180 মাইনাস আলফা, ঠিক আছে? আর ভিটার ক্ষেত্রে আমরা কি হুম, করছি, যেহেতু V2 সাথে আছে তাহলে V2 কে সিঙ্গেল রাখছে, V1 রাখলাম। এক্ষেত্রেও সাইন হচ্ছে তোমার 180 মাইনাস আলফা কজ 180 মাইনাস আলফাই হবে, কারণ মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস আলফা। আচ্ছা। বুঝছো এবার? বুঝতে কি পেরেছো? সামনে কি আগাবো? হুম হ্যাঁ, বুঝতে হুম পারছি। হুম। হু কইছো না হু কইছো বুঝতেছি না। আচ্ছা এটা যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে সাইন আলফা হচ্ছে, এটা ভাঙলে V2 মাইনাস V1 কজ আলফা হচ্ছে। এটাও যদি ভাঙি V2 সাইন আলফা হচ্ছে, এটা যদি ভাঙি V2 মাইনাস V1 মাইনাস V2 কজ আলফা হচ্ছে আর কি। মানে ভেঙে নিছি আর কি, সহজ করতে পারো, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা হচ্ছে এই যেহেতু এই টাইপের ম্যাথ গুলো করছি, মানে এই টাইপের থিওরিটা পড়ছি, আমরা হচ্ছে কিছু এই টাইপের ম্যাথ করার চেষ্টা করি আর কি। আহ, আচ্ছা, আরেকটু বাকি আছে থিওরি। এটা হচ্ছে তোমার মানে রিলেটিভ ভেলোসিটির জন্য তোমাদের বুঝাইলাম এই টপিকটা। তো এখানে আসি আমরা। আচ্ছা দেখো, এটার ক্ষেত্রে আমরা দেখবো আর কি, যখন আলফার মান যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ পি এবং কিউ একই দিকে কাজ করতেছে, পি আর কিউ একই দিকে কাজ করতেছে, আলফার মান যদি 0 হয় তখন মানে তখন 0 হবে। আর যখন ভিন্ন দিকে কাজ করে, মানে পি এদিকে কাজ করতেছে, কিউ তার ঠিক ঠিক তার উল্টা দিকে কাজ করতেছে, তখন আলফার মানটা হবে 180 ডিগ্রি। তো এরকম একটা কেস হইতে পারে। আরেকটা হচ্ছে কেস হইতে পারে আমাদের কি, পি এদিকে কাজ করতেছে, 90 ডিগ্রি কোণে হচ্ছে তোমার কিউ কাজ করতেছে, তখন আলফার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, এই তিন ক্ষেত্রেই হচ্ছে আমাদের আর মানে আটটাতে কি আসবে, তো মানে রেজাল্টের তাহলে কি আসবে? তাহলে আমরা সূত্র বসাই দিই, পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফার মান তো 0 হচ্ছে আর কি যদি একই দিকে কাজ করে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কি আসতেছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার, এ কজ থিটার মান হচ্ছে আমাদের 1, তা 2p কিউ আসলো। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু
পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে আর আসলো আমাদের কি, পি প্লাস কিউ, অর্থাৎ পি এবং কিউ কে যোগ করে দিলে আমাদের তখন আর আসে পড়তেছে। এটাই হচ্ছে আর ম্যাক্সিমাম। তাহলে প্রশ্ন যদি বলে যে আর কখন ম্যাক্সিমাম হয়, তখন মানে বলবা যে আলফার মান জিরো হলে, অথবা পি ও কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের কি জিরো, অথবা বলতে পারে পি এবং কিউ একই দিকে কাজ করে। ঠিক আছে। আর আর এর ক্ষেত্রে কি আসতেছে দেখো, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 pq cos 180 ডিগ্রি। তো cos 180 ডিগ্রির মান হচ্ছে তোমার -1, -2 pq প্লাস কিউ স্কোয়ার। তাহলে পি মাইনাস কিউ হবে হোল স্কোয়ার। মানে যদি পিটা বড় হয় আর কিউ থেকে, হ্যাঁ, তখন এই ক্ষেত্রে এটা হবে। অথবা কিউটা যদি বড় হয় তাহলে কিউ মাইনাস পি দিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আর হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে যেহেতু এটা মাইনাস হচ্ছে, তাহলে অবশ্যই এটা কি ছোট, সবচেয়ে ছোট আর কি, যে আর থেকে পি থেকে কিউ কি ছোট হয়ে যাচ্ছে আর কি। অর্থাৎ এটা হচ্ছে আর মিনিমাম। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কখন মিনিমাম হয়, বা রেজাল্টেন্ট ভেক্টর কখন মিনিমাম হয়, যখন হচ্ছে তোমার যে দুইটা যে ভেক্টর সেটা হচ্ছে তোমার 180 ডিগ্রি কোণে থাকে, অথবা বিপরীত দিকে থাকে আর কি, এটা বলতে পারো। ঠিক আছে। আর 90 ডিগ্রি কোণে থাকলে এর কোনো ম্যাক্সিমাম না মিনিমাম না, জাস্ট সূত্র বসে দেবে আর কি। এটা হচ্ছে তাহলে তিনটা কেস হবে আর কি। তো cos 90 মান জিরো, তাহলে এই টোটাল অংশ জিরো। তাহলে আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার, এরকম থাকে আর কি রেজাল্টেন্ট ফোর্সটা আর কি। তো এই দুইটা মান কি বুঝছো, মানে তিনটা কেস কি বুঝছো? কেস ওয়ান, কেস টু, এটা কেস থ্রি। বুঝে থাকলে হা বলো, না বুঝলে আবার বুঝাই। হুম। ঠিক আছে। আচ্ছা, তো থিওরির আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে যখন পি আর কিউতে দিকে কাজ করতেছে, তাই না? আহ মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এটা হচ্ছে মনে করো রেজাল্টেন্ট, এটা পি এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে। যদি আমি বলে দিই পি ইকুয়াল টু কিউ, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা সমান, তাহলে আহ, এই আলফা আর মানে এই আলফা আর থিতার মধ্যে একটা সম্পর্ক হয়, এটা আমরা দেখব। মানে যখন হচ্ছে তোমার ভেক্টর দুটো সমান থাকে, তখন মানে সেটা কি ঘটনা ঘটে। তাহলে রাফি বলো তো, টেন থিটা ইকুয়াল টু কি হবে এখানে? টেন থিটা, হুম, এটা তো সমানই। মানে টেন থিটা ইকুয়াল টু কি হবে, সূত্রটা কি? কিউ সাইন আলফা। পি, প্রথমটা মানে এই পাশে পি হবে না? উপরে উপরে বলতেছি, হ্যাঁ প্রথম ওইটা তো সিঙ্গেলটা পি হবে। উপরে হলো কিউ সাইন আলফা। কিউ কজ আলফা, তাই না? হুম। আচ্ছা, এখন দেখো যে আমরা বলছি পি ইকুয়াল টু কিউ, তাহলে এখানে কিউ বসাই দিই, কিউ কজ আলফা, কিউ সাইন আলফা। নিচে কিউ কমন নিব, ওয়ান কিউটা প্লাস আবার কমন কজ দিই, আলফা। 1 + cos আলফা, উপরে কিউ সাইন আলফা, মানে কাটাটাই যায় আর কি। ঠিক আছে। তো টেন থিটা তাহলে কি আসলো আমাদের, দেখো এটা কিন্তু সাইন, মানে এটাকে এভাবে এভাবে লেখা যায় আর কি। এটা তো মনে হয় পারার কথা তোমাদের দুজনেরই। আর এটাকে লেখা যায় হচ্ছে তোমাদের 2 cos² আলফা/2। এই লাইনটা বুঝো কেন বলো, সূত্র ফলাইছি আর কি হুম। জাস্ট। রাফি রানে বুঝছো এটা? হুম। উপরে টু সাইন আলফা কেমন আসলো কজ আলফা? হ্যাঁ, উপরে হচ্ছে তোমার সাইন টু থিটা সূত্র পড়ছে, সাইন টু থিটা এগুলো কি জানি আমরা, 2 sin θ টু সাইন আলফা কজ cos θ। ঠিক আলফা আছে। সাইন থিটা সাইন। আর নিচে হচ্ছে হ্যাঁ, তোমার এই সূত্র পড়ছে, এই দুটো সূত্র পড়ছে ঠিক জাস্ট। আছে। আচ্ছা, তো
এরপর কাটাটি করি। তাহলে এখানে এখানে হচ্ছে তোমার কজ আলফা বাই টু হবে, আর এই কজ আলফা বাই টু কাটা। তাহলে টেন থিতা, সাইন বাই কজ হচ্ছে আমাদের টেন আলফা বাই টু। tan alpha by 2। তাহলে থিতা ইকুয়াল টু আমাদের কি আসলো, আলফা বাই টু। এটা কিন্তু আসে মোটামুটি সময়। তাহলে দেখো এই যে থিতাটা, এই থিতাটা কি পে এর সাথে কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এর মধ্যবর্তী কোণে থাকবে, অর্থাৎ এটার মান হচ্ছে আলফা বাই টু আসলো, তাহলে এটার মান অবশ্যই আলফা বাই টু হবে আর কি। অর্থাৎ তোমার কি যে রেজাল্টেন্ট থাকবে সেটা হচ্ছে তার পি এবং কিউ এর যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, এটা এখানে কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ মনে করো একটা এটা মানে জিনিসটা বুঝাই, মনে করো এদিকে হচ্ছে 5 নিউটন বল কাজ করতেছে, ঠিক আছে, এইদিকেও মনে করো 5 নিউটন বল কাজ করতেছে। এখন তাদের যে আর তাদের মধ্যবর্তী কোণ মনে করো 60 ডিগ্রি ধরো, তার রেজাল্টেন্ট যেটা হবে মনে করো রেজাল্টেন্ট এদিকে আছে, তাহলে এদিকে 30 ডিগ্রি হবে, তখন এদিকে 30 ডিগ্রি হবে। অর্থাৎ মানে 60 ডিগ্রি ভাগ হয়ে যাবে, দুই ভাগ ভাগ হয়ে যাবে আর কি। বুঝা গেছে? রাফি রায়না জিনিসটা বুঝছো? হ্যাঁ। হুম, মানে দুইটা বাহু সমান হলে কোনগুলো সমান সমান হবে, অর্ধেক অর্ধেক। হ্যাঁ হ্যাঁ, এরকমই আর কি, দুটো ভেক্টর সমান হলে। আচ্ছা দেখো, এখন মনে করো এইদিকে 5 নিউটন আছে, এদিকে আর কত? 4 নিউটন আছে, ঠিক আছে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে বলো তো এখন মানে রেজাল্টেন্ট কার দিকে বেশি ঝুঁকে থাকবে, চারের দিকে ঝুঁকে থাকবে না পাঁচের দিকে ঝুঁকে থাকবে? পাঁচের দিকে। ইয়াস, তাহলে পাঁচের দিকে ঝুঁকে থাকবে আর কি। অর্থাৎ মনে যদি ধরো সাপোজ ধরো, আমি তো জানি না অ্যাকচুয়ালি কত, মনে করো এদিকে তাহলে কি কত হবে, এদিকে 40 ডিগ্রি হবে, এদিকে 20 ডিগ্রি হবে। অর্থাৎ যার দিকে হচ্ছে তোমার বেশি সংখ্যক থাকবে আর কি, ভেক্টর থাকবে, তার দিকে হচ্ছে তোমার কি রেজাল্টটা ঝুলে থাকবে আর কি। তো এটা একটু মনে রাখো আর কি। এটা কি বুঝছো হুম। রাইনা? হ্যাঁ। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন আসো আহ আমরা কি করা যায়। আচ্ছা, তো উপাংশ জিনিসটা বুঝি আমরা। মনে করো এই এফ, এদিকে পি আছে, এদিকে কিউ আছে, তার রেজাল্টেন্ট হচ্ছে তোমার আর। তাহলে এটা হচ্ছে তোমার থিটা ডিগ্রি। হুম, এটা মনে করো আলফা চিন্তা করলাম, আলফা মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই পি ইকুয়াল লেখা যায় আর কস থিটা, আর এই কিউ ইকুয়াল লেখা যায় আর সাইন থিটা। এটা কি জানো? এটা কি কখনো তোমাদের পড়াইছি আমি? হ্যাঁ। কি জানি, এটা তো মনে হয় পড়াইছেন না, তো আমার তো মনে নাই, পড়াইছেন না তো কোন। আচ্ছা, এটা আসলে কিছুই না, মানে আহ, ধরো একটা রাইট অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজ, এটা থিটা হচ্ছে তোমার এই পাশে আছে এ বি সি। তাহলে সাইন থিটা গেলে কি লেখা যায়? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কি, মানে এসি বাই কি এবি লেখা যায়। ঠিক আছে, তাহলে এসি গেলে কি লেখা যায়, এবি সাইন থিটা। ঠিক আছে, অর্থাৎ মনে করো এটা আমরা আর ধরলাম, এই এবিটাকে হচ্ছে আমরা আর ধরলাম, তাহলে এটা হচ্ছে এসি, তাই না? এসি ইকুয়াল টু তাহলে কি লেখা যায়, এবি সাইন থিটা মানে হচ্ছে আর সাইন থিটা। ঠিক আছে, আর একইভাবে যদি কস থিটা যদি বলো, তাহলে কি লেখা যায়, বিসি বাই এবি। তাহলে বিসি ইকুয়াল কি লেখা যায়, এবি কস থিটা। এবিটা আমরা আর ধরছি, আর কস থিটা, মানে যে নিচেটাই তো আমাদের বিসি ছিল, তাই না? তাহলে বিসি ইকুয়াল আমাদের কি লেখা যায়, আর কস থিটা। অর্থাৎ যার সাথে অ্যাঙ্গেল হইতেছে দেখো, থিতার অ্যাঙ্গেল হচ্ছে ভূমির সাথে, ভূমি মানে বিসির সাথে, এই জন্য ভূমিটাকে আর কস থিটা লিখতে পারতেছে। আর যে লম্বটা মানে যার সাথে অ্যাঙ্গেল নাই, মানে বিপরীত সাইডস বা বিপরীত যে বাহুটা, ওটা হচ্ছে সাইন থিটা হবে। তাহলে দেখো এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কি এটা অংশ না, এই জন্য আর কস থিটা হয়েছে আর কি এটা।
আর এই সাইডে তো অ্যাঙ্গেল নাই, এজন্য কিউটা আর কি হয়েছে, সাইন থিটা হয়েছে। এখন কি বুঝছো? এখন বলতে পারো এটা তো মানে এটা তো ত্রিভুজ ছিল, এটা তো ত্রিভুজ না। এটাও ত্রিভুজ আঁকা যায় আর কি, কিভাবে? মনে করো এই দুইটাকে ঠিক রাখলাম, এটাকে আর রাখলাম, এটা হচ্ছে তোমার পি রাখলাম, আর কিউটাকে জাস্ট এখান থেকে এখানে নিয়ে এসে বললাম আর কি, মানে এখান থেকে জাস্ট এখান এই যে এই বরাবর নিয়ে এসে বললাম। ঠিক আছে, তাহলেও কিন্তু আমাদের কি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তখন কাজ করা যাবে এভাবে। দুইজন বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় তোমার উপাংশ ভাগ করা। উপাংশ ভাগ করা অর্থাৎ এই আটটাকে আমরা দুইটা ভাগ কেটে ফেললাম আর কি। একটাতে পিতে নিয়ে চলে গেলাম, একটাতে কিউতে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, আমরা উপরে দেখলাম কি, উপরে কিন্তু আমরা উপরে দেখলাম হচ্ছে দুইটা ফোর্সকে একটা ফোর্সে রূপান্তর করা। যেমন এখানে পি এবং কিউ যেটা আছে, এই যে পি এবং কিউ, এই দুইটাকে আর এ রূপান্তর করা, মানে দুইটা ফোর্সকে একটা ফোর্সে রূপান্তর করা। ঠিক আছে? আর এখানে দেখলাম একটা ফোর্সকে দুইটাকে ভাগ ভাগ করা, তার দুইটা অংশে বিভক্ত করে ফেলা, এই জন্য কে বলা হয় এটা উপাংশ বলে আর কি। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার আনুভূমিক উপাংশ বা হরিজন্টাল। ঠিক আছে, আনুভূমিক। আর এটা হচ্ছে ভার্টিক্যাল বা লম্ব। লম্ব উপাংশ এটা হচ্ছে তোমার আনুভূমিক উপাংশ। যেমন একটা ফোর্সকে দুই ভাগে ভাগ করা যায় এবং দুইটা ফোর্সে একটা ফোর্সে রূপান্তর করা যায়। এখন কি বুঝছো বিষয়টা? জিনিসটা কি বুঝছো? হুম। হ্যাঁ। ওকে। তো এই উপাংশ ভাগ দিয়ে আমরা একটা জিনিস বুঝতে পারি। যেমন এখানে লন রোলার, ঠিক আছে, একটা যন্ত্র যেটাকে ঠেলাও যায় এবং টানাও যায়। তো এখানে বলছে যে এই রন রোলার রে ঠেলা থেকে টানা বেশি সহজ। তো কেন সহজ এটা আমরা এখন দেখব। আচ্ছা, দেখো, যখন সে ঠেলতাছে তখন চিত্রটা হবে কেমন। মনে করো এখানে হচ্ছে চাকাটা আছে, তুমি হচ্ছে এদিক বরাবর, এদিকে তার ডান্ডা, তুমি এই বরাবর ফোর্স অ্যাপ্লাই করতেছো। ঠিক আছে, এই বরাবর ফোর্স অ্যাপ্লাই করতেছো ওই লন রুডলের। তো আমরা জানি কি এই রনের একটা ওজন আছে, ওজনটা সবসময় ডাব্লিউ নিচে বরাবর ক্রিয়া করবে। ঠিক আছে, তাইলে দেখো এই বরাবর তুমি ঠেলতেছো, এটা দুইটা ফোর্সে বিভক্ত হবে। যদি মানে একটা ফোর্স কে এবং এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। দেখো আমরা হচ্ছে আনুভূমিক ভাবে নিয়ে একটা ফোর্স এফ এক্স কল্পনা করি, আর একটা হচ্ছে তোমার কি লম্ব ভার্টিক্যাল যে ফোর্সটা আছে এফ ওয়াই কল্পনা করি। বুঝতে পারছো? তাহলে তাহলে দেখো এইটা, এই যে ফোর্সটা এই এক্স অক্ষ বরাবর এখানে কোন কোন ফোর্স কাজ করতেছে, যদি আমরা ওরিয়েন্টেশন চিন্তা করি, মানে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর কি কি ফোর্স কাজ করতেছে। প্রথমে চিন্তা করি ওয়াই অক্ষ বরাবর আসলে কি 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 ফোর্স কাজ করতেছে। এই এফ ওয়াই কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর, ডাব্লিউ কাজ করতেছে, তাই না? মানে এফ ওয়াই আর ডাব্লিউ দুটো একই দিকে কাজ করতেছে, নিচে দিকে কাজ করতেছে। আর এফ এক্স বরাবর কাজ করতে, এক্স এক্সিস বরাবর কাজ করতেছে কি, এফ এক্সিস বরাবর কাজ করতেছে তোমার এফ এক্স ফোর্সটা কাজ করতেছে, তাই না? এই যে বরাবর কাজ করতেছে। তো এখান থেকে এটা কি বুঝছো কিনা বলো? রাফি রায়না, এটা কি বুঝছো?
আচ্ছা, রাফি? আরেকবার বুঝাইলে ভালো হইতো, ধরতে আচ্ছা, পারি তাহলে নাই। আমি হচ্ছে টানাটাকে দেখাই দিই, তাহলে তুলনা করে বুঝাইলে বেশি সুবিধা। যদি টানি আমি এদিক দিয়া, টানলে তো এদিক দিয়ে ফোর্স দিয়ে অ্যাপ্লাই করবো, তাই না? হুম। তো এদিক দিয়ে ফোর্স অ্যাপ্লাই করলে তখন হচ্ছে আনুভূমিক বরাবর এফ এক্স যাইবো, আর লম্ব বরাবর উপরে দিকে এফ ওয়াই যাইবো, তাই না? আর ডাব্লিউ তো হুম। নিচে দিকে কাজ করবো আর কি। তাহলে দেখো এর ক্ষেত্রে ওয়াই এক্সিস বরাবর যে ফোর্স কাজ করতেছে, এটা হচ্ছে তোমার এই ডাব্লিউটা কাজ করতেছে এবং হচ্ছে তোমার এফ ওয়াইটা কাজ করতেছে, কিন্তু উল্টা দিকে কাজ করতেছে। তাহলে ডাব্লিউ মাইনাস এফ ওয়াই হবে। আর এক্স এক্সিস বরাবর কি কাজ করতেছে? এই এফ এক্স কাজ করতেছে, এই যে এটা কাজ করতেছে শুধু। বুঝছো? তাহলে হুম। চিন্তা করো, এই ক্ষেত্রে কিন্তু ওজনটা বাইরে দিতেছে, মানে ওয়াই এক্সিস বরাবর কিন্তু এফ ওয়াই প্লাস হইতেছে ডাব্লিউর সাথে, আর এক্ষেত্রে কিন্তু ডাব্লিউ থেকে এফ ওয়াই মাইনাস হয়ে যাচ্ছে, ওজনটা কিন্তু নেগেটিভ হয়ে যেতেছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমাদের যে বল রুলার যে ওজনটা আমাদের অনুভব করা উচিত তার থেকে কমে যাচ্ছে, কিন্তু এদিকে কিন্তু বাইরে যেতেছে আর কি। তাহলে বাইরে গেলে ওজনটা বেশি যে নিচে দিকে চলে যায়, তাহলে আমার বেশি কষ্ট হবে না এই ক্ষেত্রে, আর এক্ষেত্রে কম হুম। কষ্ট হবে না। হুম। এটাই হচ্ছে কারণ আর কি। আর দুই ক্ষেত্রে যে এফ এক্সটা হচ্ছে তোমার কি করবে, এই বল রোলারের সামনের দিকে নিয়ে যাবে, সামনের দিকে নিয়ে যাবে এফ এক্সটা। আর এই এই যে এই এফ ওয়াই এবং ডাব্লিউ আই হচ্ছে আমাদের ওজন বাড়াবে অথবা কমাবে আর কি। এই জন্যই বলছে যে টানাটা বেশি সহজ, ঠেলাটা বেশি কম কম সহজ। এখন বুঝছো বিষয়টা? আচ্ছা। তো তোমাদের বইয়ে এই ব্যাখ্যাটাই দিছে, একটু ঘোরায় পেঁচায় বলছে আর কি, মানে এত বিস্তারিত বলা নাই, এই জন্য আর কি একটু পেঁচ লাগার সম্ভাবনা আছে। তোমরা হচ্ছে এই জিনিস যদি ব্যাখ্যা করে দাও তাহলে একদম ক্লিয়ার। বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ, তাহলে থাক, এই বরং থাক, আমরা হচ্ছে সামনের ক্লাসে এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো আমি দেখে ফেলবো আর কি। ঠিক আছে? আচ্ছা। কোনো কোশ্চেন থাকলে বলো, তাহলে ক্লাস শেষ করে দেবো। কোশ্চেন থাকলে বলো, নইলে ক্লাস শেষ আর কি, লিভ নিতে পারো। আচ্ছা।